ওরাই পেয়েছি। সিরাজউদ্দৌলা, তুমি পালাতে পারবে না। সপরিবারে তিনি এই এলাকা দিয়ে যাওয়ার পথে ঠিক এই জায়গাতে, আমার হাতের যে জায়গাটা দেখছেন, এই জায়গাতে ধরা পড়ে যান নবাব সিরাজউদ্দৌলা। এটাই লোকেশন, এটাই হচ্ছে সেই এলাকা। এই যে জায়গাটা, এইখানে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে মাজার শরীফ, দানশাহ পীরের স্মৃতির উদ্দেশ্যে এই মাজার শরীফটা এখানে তৈরি করা হয়েছিল। এখানকার মানুষ দানশাহ পীরকে প্রচুর শ্রদ্ধা করে। অ্যাকচুয়ালি ফকির শব্দটার তো অর্থ হলো ফকির মানে ঈশ্বরের খুব কাছের লোক, মানে পৌঁছানো লোক, যে ঈশ্বরের যে খুব কাছের লোক। তো ফকির শব্দটা, উনি দানশাহ ফকির ছিলেন, কিন্তু আমাদের এখন চলতি ভাষায় ফকির শব্দটার অর্থ আমরা এটা বিকৃত হয়ে গেছে। ফকির মানে যে ভিক্ষে করে বেড়ায়, ঠিক আছে? তো আমরা সেই অর্থে আমরা আর দানশাহ ফকির এখানে বলে না, উনাকে বাবাই বলা হয়। এইখান থেকে নদীটা যে বেঁকে চলে যাচ্ছে ফুলার নদীতে যে কানেকশন, সেই জায়গাটার নাম হচ্ছে নাজিরপুর। একসময় নাজিরপুরের মোহনা, সেখানের সঙ্গে কানেকশন ছিল। এটা কি এখন ফুলহারে গিয়ে এখন এই মুহূর্তে কানেকশন আছে? জলই এটা জলটা ঢুকছে ফুলার থেকে, কিন্তু গ্রীষ্মকালে কানেকশন থাকে? শুকিয়ে যায়। গ্রীষ্মকালে নিচ দিয়ে পারাপার করতে পারে। এবং এখানেই বাধ্য হন সিরাজউদ্দৌলা নেমে পড়তে, এবং এখান থেকেই সোজা হাঁটা পথে উনি চলে যান দানশাহ বাবার আশ্রম বা দানশাহ ফকিরের আশ্রমে। সেখানে বাঁক দিয়ে গিয়ে দানশাহ ফকিরের যে আস্তানা, এবং আস্তানার মাত্র 800 মিটার দূরে গিয়ে ঠেকবে। আর ওই যে ঘেরার মধ্যে একখানা কবর আছে, ওনার নাম হচ্ছে দানশাহ ফকির। এক কথায় বলে দানা ফকির। নৌকার মাঝি ছিল, এক চোখ কানা। ওনারই নৌকোতে পালিয়েছিল সিরাজ। সিরাজউদ্দৌলা ছিল, লুৎফান্নেসা ছিল, তার মেয়ে ছিল উম্মে জোহরা। হ্যাঁ। তো এই তিনজন যখন ছদ্মবেশে পালিয়েছিল, তখন কিন্তু মিরন বা ব্রিটিশরা জানতো না। মিরন ঘোষণা করলো যে সিরাজকে ধরিয়ে দিবে তাকে 1001 টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বা সোনার মুদ্রা দেওয়া হবে। তো এই টাকার লোভ কিন্তু দানশাহ ফকিরের কানে গেছে। সে টাকার কিন্তু লোভ সামলাতে পারেনি। তখনই কিন্তু সিরাজের মেয়েকে রাত্রে সন্ধ্যার দিকে খিদে পায়। তো কিছু আনার ব্যবস্থা করার জন্য সেই ঘাটে, রাজমহল ঘাটে নৌকোটার দানশাহ ফকির বেঁধে দিয়েছিল। তারপরে সিরাজউদ্দৌলা কিন্তু নামতে যায়। সিরাজউদ্দৌলার পায়ে নাগরা জুতোটা দানশাহ ফকির দেখতে পায়। তারপরে মিরনের লোকজনকে খবর দেয়, কারণ মিরনের লোকজন তো চারিদিক ছড়িয়ে গেছে। দিয়ে খবর দেয়, সিরাজকে সেখান থেকে বন্দি করে নিয়ে আসে মির্জাপুরের বাড়িতে। আনার পর দানশাহ ফকিরকে ডাকে তার রাজসভায় ইংরেজদের সেনাপতি লর্ড ক্লাইভ সেও ছিল। দানশাহ ফকির সেখানে যান, তার পরিবারও যায়। তাই ব্রিটিশরা বলে যে তুমি যখন নিজের দেশের সঙ্গে গাদ্দারি করেছো, নিজের নবাবের সঙ্গে গাদ্দারি করেছো, পরে হয়তো কে বেশি টাকা বা সোনার মুদ্রা দিলে আমাকে হয়তো ধরিয়ে দিতে পারো। এই বলে তিনজনকে গুলি করে মারে। দানশাহ ফকির তার বউ তার ছেলে তিনজনকে শেষ করে দিয়েছে। দানশাহ ফকির কি আদৌ ধরিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে? ইতিহাস তো বলে অন্য কথা। একটা প্রচলিত গল্প রয়েছে, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে গেলেন, ধরা পড়লেন রাজমহলের অনতি দূরে। কেউ কেউ বলে ভগবান গোলায় ধরা পড়লেন, এবং ধরিয়ে দিয়েছিলেন এক ফকির, তার নাম দানশাহ ফকির। এবং দানশাহ ফকির সিরাজকে ধরিয়ে ভীষণভাবে পুরস্কৃত হয়েছিলেন। আবার এখানকার গাইডরা বলে পুরস্কারের নাম করে তাকে নাকি হত্যা করা হয়েছিল এবং এখানে কবর দেওয়া হয়েছিল। যদি হত্যা করে কবরই দেওয়া হয় তাহলে এত রাজকীয় কেন? তো সিরাজউদ্দৌলাকে তো কবর দেওয়া হয়েছিল, তাহলে তার কবরটা এত সাদামাটা হলো কেন? আরেকজন দানশাহ ফকির যে তাকে ধরিয়ে দিল, তাকেও বিশ্বাসঘাতক বলে কবর দেওয়া হলো, তার কবরটা তো রাজকীয় হলো কেন? আদৌ কি এটা দানশাহ ফকিরের কবর? এটা প্রচলিত কাহিনী বন্ধুরা, এর সঙ্গে বাস্তবের অনেক ফারাক রয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে হয়েছে অনেক মিথ্যাচার। ব্রিটিশ লেখক বা ইংরেজি লেখকরা অনেক মিথ্যার আশ্রয় নিয়েছেন, তার কাহিনীকে আরও মুখরোচক করে তুলেছিলেন। তার মধ্যে একটি কাহিনী হলো এই দানশাহ ফকিরের কাহিনী। হ্যাঁ বন্ধুরা, খুব জোর গলায় বলা যেতে পারে খোশবাগ চত্বরে যে কবরটা আপনারা দেখছেন এটা দানশাহ ফকিরের কবর নয়। শুধু তাই নয়, এই কবরের পার্শ্ববর্তী দুটো ছোট ছোট কবর আছে। সেই কবরগুলোকে কি বলা হয়? যে দানশাহ ফকির, তার একটি ছেলের কবর, তার একটি মেয়ের কবর, কেউ কেউ বলে আবার তার স্ত্রীর কবর, তার ছেলের কবর। এই ধরনের গুজব কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে এই খোশবাগে।
খুব জোর গলায় বলতে পারি বন্ধুরা, এটা দানশা ফকিরের কবর নয়, কারণ দানশা ফকির নবাব সিরাজউদ্দৌলা মারা যাওয়ার আগেই মারা গিয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার যে পথে তিনি মুর্শিদাবাদ থেকে শেষবারের মতো রওনা দিয়ে দিয়েছিলেন রাজমহলের উদ্দেশ্যে, সেই পথ এবার আমরা গুগল মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ থেকেই তিনি সোজা চলে আসেন একেবারে ভগবানগোলা। এই ভগবানগোলা থেকে এসে তিনি চলে যান একেবারে পদ্মা নদীর ধারে। পদ্মা নদী কিন্তু তখন সেই সময় ছিল উত্তাল। এই পদ্মা নদী পার করে তিনি চলে আসেন গোদাগাড়ি বর্তমানে বাংলাদেশ। এই গোদাগাড়ি এলাকা পার করে তিনি সোজা পদ্মা থেকে ধরে নেন এই যে নদীটা দেখছেন, এই নদী হচ্ছে মহানন্দা নদী। এই মহানন্দা নদী পথ দিয়ে তার নৌকো নিয়ে তিনি যেতে থাকেন। দেখুন মহানন্দা নদী কিভাবে এঁকে বেঁকে এগিয়ে চলেছে। এই মহানন্দাতে তিনি সরাসরি যেতে যেতে একেবারে কোথায় গিয়ে পৌঁছান আমরা দেখব ম্যাপে, সোজা মালদার কাছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন মালদা। এই মালদা থেকে এই নদী মহানন্দা থেকে একটা নদী কানেকশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি জুম করি নদীর নামটা বেরিয়ে আসবে। দেখুন নদীর নাম এই যে মহানন্দা নদী, সেখান থেকে যে ছোট্ট সরু নদীটা সেটা হচ্ছে কালিন্দী নদী। দেখুন আপনারা গুগল মানচিত্রে কালিন্দী নদী। এই কালিন্দী নদী দিয়েই কিন্তু নবাব সিরাজউদ্দৌলা নৌকো নিয়ে যেতে থাকেন। বহুদূর কালিন্দী নদী চলে যাচ্ছে। এই কালিন্দী নদী সোজা শেষ হচ্ছে ফুলহারে। এই জায়গাটাকে, এই যে কানেকশন, এই জায়গাটার নাম হলো নাজিরপুর। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন নাজিরপুর হাই স্কুল বা নাজিরপুর, এই যে নামগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই এলাকাটার নাম হচ্ছে নাজিরপুর এবং এই জায়গাটাকে বলা হয় নাজিরপুরের মোহনা। এখানে আসার পর এই জায়গাটাতে নদীর জল শেষ হয়ে যায়, অর্থাৎ নদীর জল শুকিয়ে যায়, কিন্তু আর কানেকশন হয় না। নবাব সিরাজউদ্দৌলার নৌকো এখানে এসে থেমে যেতে বাধ্য হয়। শুরু হলো আমাদের যাত্রা। আজকের যাত্রাটা একটু অন্যরকম একটা অভিযান। দিনের শেষে কি পাবো সেটা জানি না, কিন্তু আশা করছি এমন কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো যেটা এর আগে কখনো আপনারা দেখেননি বা কখনো শোনেননি। তো আমরা সেই জায়গায় আজকে যাচ্ছি। আজকে এই অভিযানের আমাদের ভ্রমণ সঙ্গী রয়েছে আমার পুরনো সঙ্গী দিবাকর, এবং এই মানুষটাকে পেয়েছি যার পরিচয় ধীরে ধীরে আমি বলবো আপনাদের। অসম্ভবভাবে তিনি প্রথম থেকে আমাদেরকে একটা গাইড করছেন এবং মারাত্মকভাবে গাইড করছেন। উনি না থাকলে হয়তো আজকের ভ্রমণটা এতটা সাকসেসফুল হয়তো আমাদের, মানে যেটা আমরা চিন্তা করে রেখেছি যে সাকসেসফুল হওয়ার দিকে আমরা লক্ষ্য রেখে এগিয়ে চলেছি, উনি না থাকলে হয়তো সেটা আজকে সম্ভব ছিল না। এবং শুধু মৌখিকভাবে সহযোগিতা না, উনি আজকে সাথে থেকে আমাদের চলবেন। অক্ষয়বাবু বহরমপুরের বাসিন্দা, ওনার পরিচয় আরও আমি দেবো যেতে যেতে চলার পথে, এবং আমরা যখন পৌঁছাবো আমাদের লক্ষ্যে তখন অবশ্যই আমরা সবটা জানবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ সেই বহুদিনের স্বপ্ন পূরণের দিন। দীর্ঘদিন ধরে আমার মনে একটা জেদ ছিল, একদিন আমাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে যেখানে ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায়গুলো একটি রচিত হয়েছিল, যেখানে এসে থেমে গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ যাত্রা, যেদিন তিনি বেগম লুৎফুন্নিসা ও ছোটকন্যা উম্মে জোহরাকে সাথে নিয়ে শেষবারের মতো মুর্শিদাবাদ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। তারপর ঠিক কোথায় এসে তিনি বন্দী হয়েছিলেন, সেই স্থানটিকে নিজের চোখে না দেখা পর্যন্ত যেন আমার অনুসন্ধান সম্পূর্ণ হচ্ছিল না। এটা শুধু একটা ভ্রমণ নয়, এটা আমার কাছে ইতিহাস অনুসন্ধানের এক বাস্তব অভিযান। আপনাদের অনেকেই আমাকে বলেন, দাদা কোথাও গেলে আগে থেকে জানাবেন। তাই কয়েকদিন আগে এই অভিযানের কথা আমি ফেসবুক এবং ইউটিউবে জানিয়েছিলাম। আপনাদের অসাধারণ সাড়াও পেয়েছিলাম। তাই আজ আমি একা নয়, আমার সাথে রয়েছেন আরও কয়েকজন ইতিহাসপ্রেমী মানুষ। দীর্ঘ প্রায় 400 কিলোমিটারের পথ। এত লম্বা সফরের জন্য অনেকেই হয়তো ইচ্ছা থাকলেও উপায় বের করতে পারেননি। যাই হোক, বহরমপুর ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি।
12 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এগিয়ে চললাম মালদার দিকে। ছোট্ট একটা চায়ের বিরতি। আমরা এসেছি এখন পাপ্পু ধাবাতে। এটা যাত্রাপথের আমাদের এখান দিয়েই সূচনা হয় এক প্রকার বলতে পারি। সকাল 6টায় আমরা রওনা দিয়ে দিয়েছি গির্জামোড় থেকে। আর এখানে এসে আমি তো আলাপ করিয়েছিলাম, আমার সাথে দিবাকর এবং অক্ষয়বাবু তো ছিলেন, আমরা শুরু থেকে ওখান থেকে এসেছি। আর এই পাপ্পু ধাবায় এসে আমরা মিট করলাম। এদিকে চলে আসছো তোমরা, অনিরুদ্ধ আর হচ্ছে অভিক। তাহলে মূল যাত্রা আমাদের এই 5 জনের, আর রাস্তায় নতুন কেউ থাকবে না যেটুকু জানি। তো আমরা এই 5 জন মিলে এখান থেকে রওনা দেবো আমাদের একদম গন্তব্য কোথায় হয় সেটা তো জানতেই পারবেন। চা খেতে খেতেই আমরা পরিকল্পনা করে নিলাম কিভাবে আমরা এগিয়ে চলবো রাস্তা দিয়ে। আমরা ঠিক করলাম মাঝপথে আর কোথাও থামবো না, সোজা ফারাক্কা পর্যন্ত গিয়ে সকালের জলখাবার সেরে আবার আমরা রওনা দেব। ঘড়িতে এই মুহূর্তে বাজে 8:42। সকাল 6টায় রওনা দিয়ে আমরা এখন পৌঁছে গেছি মালদা। আর এখানে একটি দোকানে আমরা দাঁড়ালাম। আপাতত আমাদের সকালের ব্রেকফাস্ট আমরা করব। কেমন লাগছে? খুব ভালো লাগছে। যদি এখনো পর্যন্ত সেরকম তো ইতিহাস কিছু দেখিনি, ইতিহাস কিছু দেখিনি, শুধু দেখবো, আমরা অপেক্ষাতে আছি, শুধু জার্নি চলছে ইতিহাসের অপেক্ষা। আর অভিক চলছে, আমি তো আছি সঙ্গে দেবো। তুই মানুষ বাংলা কবে থেকে দেখছো? মানুষ বাংলার এই বন্ধুই পরিচয় করেছিল আমার সঙ্গে, আমি ইউটিউবে দেখেছি, হ্যাঁ ফেসবুকে দেখিনি। আচ্ছা, আমি তো পোস্ট আমাকে স্ক্রিন শেয়ার করেছিল যে আমরা যাবো বেড়াতে আপনার সঙ্গে। আজকে সম্পূর্ণ মানে ইতিহাসের নেশায়। হ্যাঁ, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দেব। আধ ঘন্টার মতো এখানে দাঁড়ালাম। তো এতক্ষণ আমি সামনে ছিলাম, এবার অক্ষয়বাবুকে সামনে দেবো। তার লোকাল এলাকা সম্পর্কে তিনি ওয়াকিবহল, তাই উনি বললেন আমাদের এবার গাইড করে নিয়ে যাবেন। আর সত্যি বলতে আমি দেখেছি যখন নতুন কোনো জায়গায় ভ্রমণ ভিডিও যখন করি বা অভিযানে বেরোই, তখন কাউকে না কাউকে সেরকমভাবে সাথে পেয়ে যাই। তেমনই এবার আমি অক্ষয়বাবুকে পেয়েছি। ফারাক্কা থেকে আবার শুরু হলো আমাদের যাত্রা। মালদা শহরের ব্যস্ততা, যানজট, বাজার, জনপদ সব পেরিয়ে আমরা এগিয়ে চললাম বাহারালের দিকে। রাস্তার দুধারে একের পর এক নতুন গ্রাম চোখের সামনে ভেসে উঠছিল। প্রতিটি মোড়, প্রতিটি জনপদ আমার কাছে নতুন। রাজমহল আমি বহুবার গিয়েছি, ঝাড়খণ্ডের আনাচে কানাচে ঘুরেছি অনেকবার, কিন্তু এই পথে আগে কখনো আসা হয়নি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কালিন্দী নদীর তীরে। এই সেই নদী, সেই কালিন্দী নদী, যে নদী দিয়ে নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধের পর বেগম লুৎফুন্নেসা এবং উম্মে জোহরাকে নিয়ে এগিয়ে এসেছিলেন মুর্শিদাবাদ থেকে রাজমহলের দিকে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই কালিন্দী নদীর তীরে। হ্যাঁ, সেই কালিন্দী, যে নদী শুধু একটি নদী নয়, বাংলার ইতিহাসের এক নীরব সাক্ষী। হঠাৎই কিছু স্থানীয় ছেলে আমাকে ঘিরে ধরল। তারা অনেকক্ষণ থেকেই আমাকে নাকি ফলো করে এগিয়ে এসেছিল এই ব্রিজ পর্যন্ত। বুঝলাম মানুষ বাংলার সাবস্ক্রাইবার সব জায়গাতে আছে। তোমরা আমাকে মানে আমার সবাই দেখো আমার চ্যানেল, এইখানে এত দূর থেকে এরকম দেখছো তোমরা, আমি তো নিজেই তো ভালো লাগছে শুনে। নূরপুর ব্যারেজে আমাদের আলাপ হলো এলাকার বিশিষ্ট সমাজসেবী ইমরান হাসান সাহেবের সাথে। তখনও আমরা বুঝতে পারিনি এই মানুষটি অক্ষয়বাবুর মতো সারাদিন আমাদের সঙ্গী হয়ে থাকবেন। বাহারালের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ইতিহাসে সমৃদ্ধ একের পর এক স্থান তিনি নিজে আমাদের সঙ্গে ঘুরে দেখিয়েছিলেন সেদিন। প্রতিটি জায়গার ইতিহাস ধৈর্যের সাথে তুলে ধরেছিলেন সেদিন। তাই তার সহযোগিতাতেই বাহারালকে নতুন করে জানার সুযোগ হয়েছিল আমাদের। বহরমপুর থেকে প্রায় 175 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছেছিলাম এই নূরপুর ব্যারেজে। মালদা জেলার মানিকচক ব্লকে কালিন্দী নদীর উপর অবস্থিত এই ব্যারেজ। এখান থেকে এবার আমরা রওনা দিলাম বাহারালের উদ্দেশ্যে। অক্ষয়বাবু আগে থেকেই বাহারালের কয়েকজন বিশিষ্ট মানুষের সাথে যোগাযোগ করে রেখেছিলেন, যাঁরা দীর্ঘদিন এই এলাকার ইতিহাস, ঐতিহ্য ও লোকস্মৃতি নিয়েই চর্চা করে আসছেন। বাহারালে পৌঁছে তাদের সাথে আমাদের পরিচয় ও আলোচনা শুরু হলো। সেই আলোচনার মধ্য দিয়ে একে একে উঠে এলো এই অঞ্চলের বহু অজানা ইতিহাস এবং বিস্তৃত তথ্য, যেখান থেকেই শুরু হয় আমাদের ইতিহাস অনুসন্ধানের পরবর্তী পর্ব। আমাদের এই বাহারালে পার্শ্ববর্তী এলাকা সুবেমারা ঘাট, যেটাকে আমরা বলি, এই জায়গাতেই উনি
পড়েছিলেন এবং আমাদের যে দানসার মাজারটা যেটা আমরা বলি, আমাদের এলাকাটা বাহারাল এলাকাটা দানসার মাজার বলে কিন্তু বিখ্যাত। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আজও আসেন। এই নিয়ে আমাদের বাহারালেরই একজন লেখক ডক্টর ইউনুস আলী, এমডি ইউনুস আলী, একটা বইও লিখেছিলেন এবং বইটার নাম হচ্ছে দানসাহ কি বিশ্বাসঘাতক। এবং ওই বইটার মধ্যে আপনি দেখতে পাবেন এবং বহু চেপে যাওয়া মানে ঢাকা পড়ে যাওয়া বা না জানা কথাগুলো এখান থেকে জানা যাবে। এই বইটা হচ্ছে আমার দাদু অর্থাৎ এমডি ইউনুস আলী, উনি 1970 সাল থেকে বইটা শুরু করেছিলেন লেখা। এবার এই বইয়ে এমন কিছু ইনফরমেশান রয়েছে, মানে ইনফরমেশান বলতে ধরুন তৎকালীন সময়ে মানে সিরাজউদ্দৌলার কাছ থেকে বাহারালেই বেশ কিছু বলতে পারেন সেই সময়ের যে সমস্ত মানে জমিদার বংশের মানুষেরা তারা অনেক ধরনের উপহার পেয়েছিল বা অনেক ধরনের কিছু, সেই সময় আমরা জানতাম যে নবাব অনেক সময় বিভিন্ন ওই মানে এতে অনেক কিছু লিখে দিতেন, ওই সমস্ত দলিলগুলো পেয়েছিলেন। সেগুলো ওই মানুষদের থেকে নিতে প্রচুর একটা সময় লেগেছিল, কারণ বহু মানুষ সেগুলা দিতে চেয়েছিল, তারপরে যখন আবার ওদের বাড়ি যখন যাওয়া হয়েছে ওরা না করে দিয়েছে যে না আমরা সেটা দেবো না। তাদেরকে সেই ব্যাপারে মানে রাজি করাতে এটা প্রচুর সময় লেগেছে, তারপরে সেই বইটা লেখা হয়েছিল। আমি এটাও বলে রাখি, উনি আমাকে শুনিয়েছিলেন যখন উনি বইটা লিখছিলেন, আপনি এই যে বললাম যে 70 থেকে শুরু হয়েছিল, 76 সালের ঘটনা, 76 সালে হয়েছিল যেটা, কিছু মানুষ জানতে পেরেছিল যে ওই বইটা লেখা হচ্ছে আর কি। তো বহু মানুষ বিশেষ করে বাইরের, বিশেষ করে আপনার ধরুন যে মানে সিরাজউদ্দৌলার যে বাড়ি যেখানে আর কি, ওদিক থেকে বহু মানুষ এসেছিলেন বাড়িতে যেন এই বইটা যেন না লেখা হোক, বা অনেক কিছু বিষয় নিয়ে এটা নিয়ে মতভেদ হয়েছিল। এখনও মনে আছে যে বাড়িতে মানে বলতে পারেন যে একটা মানে এই নিয়ে আলোচনা, আমার দাদুর ওয়াইফ মানে আমার দাদি, উনি আমার দাদুকে বারণ করেছিলেন বই লিখতে হবে না, তুমি বইটা এই করে দাও, যে এখন আর না লিখলেও চলে। কিন্তু না, মানে হ্যাঁ মানে যেহেতু বিষয়টা হচ্ছে যে আমরা তো সাধারণত জানি যে দানশাহ ফকিরই আমরা যারা শুনে এসেছি যে উনি নাকি সিরাজকে ধরিয়েছেন, কিন্তু উনি নিজের বইয়ে আলোচনায় নিয়ে গেছিলেন যে না, সিরাজউদ্দৌলাকে দানশাহ ফকির ধরায়নি। এইটা নিয়ে এবার কি হয়েছিল যে মালদাতেই বেশ কিছু মানুষ ছিল যারা এটা নিয়ে কিন্তু লেখালেখি শুরু হয়েছিল, ওরা লেখছিল এটা নিয়ে যে না, দানশাহ সিরাজউদ্দৌলাকে ধরিয়েছে। ওদের বই যদিও পরবর্তীতে আর সম্পূর্ণ হয়নি, কিন্তু উনি যে উনি যে প্রমাণ করতে চেয়েছিলেন যে না, দানশাহ ফকির সিরাজউদ্দৌলাকে করেনি, এইটা নিয়ে বাড়িতে একটু মতভেদ, বাইরের মানুষরা এসে না যেন এটা বই যেন না লেখা হোক, এই নিয়ে আমার দাদি মানে ওনার ওয়াইফ আর কি, উনি ভয় পেয়েছিলেন, তাই উনি বলেছিলেন যে এটা যেন না লেখা হোক। কিন্তু পরবর্তীতে বইটা যখন লেখা হলো, আমি এটাও বলে রাখি, যখন বইটা লেখা হলো তখন বেশ কিছু নামি দামি যেগুলা সংস্থা বা যারা বই ছাপে আর কি, উনি তো মানে আমার দাদু তো অনেকগুলো বই লিখেছেন, তার আগে ওনার প্রচুর বই বেরিয়েছে, যেগুলা সংস্থা বইগুলো ছাপতো ওনার, যখন এইটা বইয়ের যখন পাণ্ডুলিপি ওদেরকে যখন দেওয়া হলো, ওরা বই ছাপতেও না করলো যে না আমরা বই ছাপবো না। প্রায় 3 বছর বইটা তৈরি হওয়ার পরে এমনি থাকলো, মানে বাড়িতে ওই বইয়ের পাণ্ডুলিপিটা রাখা। তারপরে অবশেষে কলকাতার একটা সংস্থা মানে একটা প্রকাশনা, ওরা বইটা ছাপতে রাজি হলো। এটাও বলে রাখি যে বইটা যখন ছাপা হলো 100 কপি বই হয়েছিল ছাপা, ওই 100 যে কপি ছাপা হয়েছিল সেটাই সেল হয়েছে, তারপরে আর নতুন করে সেই বইটা কিন্তু মানে করা হয়নি, নতুন করে আর বইটা ছাপা হয়নি। ওই 2 কপি ছিল বেঁচে, 1 কপি যেটা বললাম যে বর্তমানে আমাদের মালদার যেটা লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে রয়েছে, আর তাছাড়া 1 কপি বই যেটা আপাতত আমার কাছে রাখা আছে। এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে বাহারালে একটা জায়গা রয়েছে হাভেলি বলে একটা জায়গা রয়েছে বাহারালে। আচ্ছা, একদম এই মানে এখন বর্তমানে ধরতে পারেন যে হাভেলি সেই জায়গাটা এখন মানে মহরমের জন্য খুব বিখ্যাত, কারণ এখন বর্তমানে মহরমের লাঠি খেলা যদি বাহারালে কেউ দেখতে যায় তো আগে ওখানেই যাবে, কারণ হাভেলির লাঠি খেলাটা খুব ভালো আর কি। তো এক্স্যাক্টলি যে আমরা যদি ধরি জায়গাটা, সেটা হচ্ছে হাভেলিতে, কারণ মানে দানশাহ যেটা আমরা জেনে আসছি যে দানশাহ ফকিরের যে বাড়িতে সিরাজউদ্দৌলা গেছিলেন,
আর সেই মুহূর্তে উনি নাকি সেখানে মানে যেটা আমরা জেনে আসছি যে দান শাহরা দিয়েছিলেন খবর, ধরিয়েছিলেন। এবার দান শাহ ফকিরের যে বাড়িটা, সেই বাড়িটা এক্স্যাক্টলি যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু হাবিলি। ওখানে এখন কি আছে বর্তমানে? এখন সেখানে উনার যে বাড়িটা যে জায়গাতে, সেই বাড়িটার ধ্বংসাবশেষ বলতে পারেন, যে ধ্বংসাবশেষের মতন একটাই রয়েছে। মানে আর বাড়ি না মসজিদ? আমরা দেখেন বিষয়টাটি বলেন তো, যে দান শাহ ফকির যেহেতু মানে ইসলাম সমাজে বা মুসলিম সমাজ বিশেষ করে আমাদের বাহারালের মানুষদের কাছে উনি, আমরা কি ধরুন তো বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে আমরা এই যে ধরুন আমরা অনেক আমরা পীর মনে করি, যে যারা হয়তো মানে ঈশ্বরের দূতের মতন আর কি। তো ঠিক একইভাবে দান শাহ পীর যেটা, তাতে আমরা কিন্তু বাহারালের মানুষ বিশেষ করে তারা কিন্তু দূত মনে করত। এবার উনার যে বাড়িটা, উনি যেখানে থাকতেন, সেই বাড়িটাই বর্তমানে বলতে পারেন যে আমাদের কাছে মসজিদের মতনই এখনও বাহারালে। বিশেষ করে ধরুন যে আমি নিজেরই বাড়ির কথা বলি, আমার বাড়িতে যখনও কোনো ধরেন যে বিয়ে হয় বা আর কোনো বিশেষ কোনো অনুষ্ঠান হয়, তো এই যে বিয়ে হলো বা কোনো জন্মদিন হলো বা আর কিছু হলো, আমাদের বাড়ি থেকে এখনও দান শাহ যে ওর যে মানে জায়গাটা, ওর যে বাড়িটা, ওখানে একবার হলে ধরেন যে বিয়ে হচ্ছে, ছেলে যে যাবে আর কি মানে বিয়ের জন্য, আগে ওটা কিন্তু ওইখানে যেতে হয়, গিয়ে ও একবার ওখানে মানত করে বা করে এসে তারপরে বিয়ের জন্য রওনা হয়। বা বাড়িতে আর যেমনি ধরুন আমাদের মুসলিমদের মধ্যে যেমনি ছেলেদের যেমনি যে সুন্নতের যে অনুষ্ঠানটা, সেক্ষেত্রেও সেম, ওর সুন্নতের আগেও যে ওঠে নিয়ে যাওয়া হয়, ছেলেটে নিয়ে যাওয়া হয় ওখানে। যেমনি আমি আমারই বলি, আমাকেও আমার আব্বা সুন্নত করে প্রথমে আর ওইখানেই নিয়ে গেছিলেন, তারপরে বাড়িতে নিয়ে আসা হয়। কিছুক্ষণ আলোচনার পর এবার আমরা দল বেঁধে বেরিয়ে পড়লাম ইতিহাসের সেই স্থানগুলোর সন্ধানে, যে স্থানগুলোকে ঘিরে রয়েছে নানা কিংবদন্তি, নানা লোককথা, নানা প্রচলিত ধারণা এবং ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যা। একে একে সব জায়গা যাব, সব কিছু নিজের চোখে দেখব এবং সেই অভিজ্ঞতায় তুলে ধরব মানুষ বাংলার পর্দায়। বাহারালের বিভিন্ন এলাকা অতিক্রম করে একটি আমবাগানের সরু পথ ধরে আমরা এগিয়ে গেলাম দান শাহ ফকিরের সমাধির কাছে। এখানে দান শাহ ফকির কিন্তু ফকির নন, তিনি দান শাহ বাবা বলেই সকলের কাছে পরিচিত। মুর্শিদাবাদের ইতিহাসে দান শাহ ফকিরের নাম নিয়ে কিন্তু অনেক কিছু বিভ্রান্তি আছে, কিন্তু দান শাহ ফকির এই এলাকায়, আমি এখন যে এলাকায় ঘুরে বেড়াচ্ছি, এই এলাকায় অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার শেষ দিনটা যে এলাকায় কেটেছিল বা যেখান থেকে নবাব সিরাজউদ্দৌলা ধরা পড়েছিলেন, আমি এখন সেই এলাকার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, আপনারা এখন যে সমাধিটি দেখছেন, এটি হলো দান শাহ বাবার সমাধি। অবাক লাগছে তাই না? কারণ মুর্শিদাবাদের খোশবাগে বছরের পর বছর গাইডরা একটা সমাধি দেখিয়ে সেটিকেই দান শাহের কবর বলে পরিচয় দিয়ে আসছেন। ভিডিওর শুরুতেই আমি সেই সমাধির দৃশ্য আপনাদের দেখিয়েছি, অথচ এখানে বাহারালের মাটিতেও রয়েছে আরেকটি সমাধি, দান শাহ বাবার সমাধি, যাকে ঘিরে প্রচলিত রয়েছে নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দেওয়ার কাহিনী। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, একই ব্যক্তির দুটি সমাধি কিভাবে সম্ভব? স্থানীয়দের বর্ণনা এবং মোহাম্মদ আলী সাহেবের সেই গ্রন্থ থেকে জানা যায় এটি দান শাহ বাবার প্রথম সমাধি নয়, দ্বিতীয় সমাধি। প্রথমে তাকে দাফন করা হয়েছিল এখান থেকে প্রায় 1 মাইল দূরে কালুটোলা নামক জায়গায়। দীর্ঘদিন সমাধিটি সেখানে ছিল। পরে কালিন্দী নদীর ভাঙনে নদী সমাধির খুব কাছাকাছি চলে আসে। স্থানীয়রা সমাধিটি স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং সিন্ধুকসহ তার দেহাবশেষ এই স্থানে এনে পুনরায় সমাধিস্থ করা হয়। সেই থেকেই বর্তমানে এই জায়গাটিকেই দান শাহ বাবার সমাধি হিসেবেই মানা হয়। আরও একটি বিষয় লক্ষ্য করার মতো, আপনারা দেখতেই পাচ্ছেন এই স্থানটির আশেপাশে জমির তুলনায় কিছুটা উঁচু, যদিও এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। যে ঝাঁচকচকে সুন্দর স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পরে নির্মিত। প্রাচীন যে ধ্বংসাবশেষ তার কোনো কিছুই আর চোখে পড়ে না। একসময় এখানে খনন কার্য করে প্রাচীন জনবসতির নানা নিদর্শনও উদ্ধার করা হয়েছিল। ফলে শুধু দান শাহ বাবার সমাধি নয়, প্রত্নতাত্ত্বিক দিক থেকেও এই স্থানটির গুরুত্ব কম নয়। দান শাহ ফকিরের সমাধি দেখে আমরা বেরালাম। আমরা এগিয়ে চললাম দান শাহ ফকির যেখানে থাকতেন তার সেই বাসস্থান, যেটা স্থানীয় ভাষায় হাবিলি নামে পরিচিত। যেতে যেতে বারবার একটা কথা মনে হচ্ছিল, দান শাহ ফকির কি আদৌ নবাব সিরাজউদ্দৌলাকে ধরিয়ে দিয়েছিলেন? অক্ষয় কুমার মৈত্র তার গবেষণা গ্রন্থ নবাব সিরাজউদ্দৌলাতে লিখেছেন, সিরাজউদ্দৌলা কালিন্দী নদীর তীরবর্তী শাহপুর গ্রামে দান শাহের সমাধির নিকটে কিছুক্ষণ আশ্রয় নিয়েছিলেন এবং সেখানেই শেষ পর্যন্ত বন্দী হন।
তবে দানশাহ নিজে তাকে ধরিয়ে দিয়েছিলেন এমন দাবির পক্ষে তিনি কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাননি, বরং সমাধির ফলকলিপি এবং দানশাহের বংশধরদের কাছে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অক্ষয় কুমার মৈত্র সিদ্ধান্তে পৌঁছান যে সিরাজউদ্দৌলার বন্দী হওয়ার সময় দানশাহ জীবিতই ছিলেন না। ফলে দানশাহের নবাবকে ধরিয়ে দেওয়ার প্রচলিত কাহিনী ঐতিহাসিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরও উল্লেখ করেন, যদি দানশাহ সত্যিই নবাবকে ধরিয়ে দিয়ে মির্জাপুরের কাছ থেকে জায়গিরি পেয়ে থাকতেন তাহলে সেই জায়গিরের সরকারি নথি পাওয়ার কথা, কিন্তু মালদহ কালেক্টরেটের নথিপত্রে এমন কোনো প্রমাণের সন্ধানই মেলেনি। অর্থাৎ অক্ষয় কুমার মৈত্রের গবেষণা আমাদের মনে করিয়ে দেয় লোককথা আর ইতিহাস এক জিনিস নয়। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দানশাহ ফকিরের হাভেলি, বা যেখানে দানশাহ ফকির বাস করতেন সেই এলাকায়। এটা এখানে ওনার বৈঠকখানা ছিল, মেইন জায়গাটা এখানে ছিল, কিন্তু অনেকে আবার বলছে যে এখানে বৈঠকখানা ঠিকই ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে সব করে পড়ছে। এবার ওনার কেউ মানে কথিত আছে, কেউ কেউ বলছে যে ওনার মৃত্যুর আবার নাকি কবর ওখানেই হয়েছে নাকি, কিন্তু মেইন জায়গাটা এখানেই ছিল, মানে বাসস্থান বা মানে এখানে যা আসতো এখানেই সব থাকতো। হ্যাঁ, মেইন জিনিসটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এটাই হলো তার রাস্তা। এটা রাস্তা। হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলা নদী থেকে নেমেছিলেন তো কালিন্দী নদী থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালিন্দী নদী এখান থেকে কতটা? এইটা বেশি না, ডিস্টেন্স প্রায় এখান থেকে উনি খাবারের সন্ধানে হাঁটতে হাঁটতে এই দানশাহ বাবার আশ্রমে আসেন, এখানে এই আস্তানায় আসেন। এখানে এসে খাবার সংগ্রহ করতে আসেন, তারপরেই ধরা পড়ে যায়। এখানে ধরা পড়েনি, মানে এখান থেকে বিদায় দিয়েছিল, এখানে একটা বিকৃত করেছে কিছু কিছু। হ্যাঁ, আবার ওই নদীর ধারে গিয়েই ধরা পড়ে। হ্যাঁ, ওইটা নদীর কালিন্দী নদী তখন ডিস্টেন্স মানে যেটা ড্যাম আছে না, ড্যামটা যে ড্যাম আছে তো ড্যাম ছিল না তখন, গোটা লাগাতা ছিল, তো ওইটা দিয়ে নদী মাতৃক রাস্তা ছিল পূর্ণিয়া যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বললাম ওখানে এখান থেকে বাখরা বা বকরা ওটা ওদিকে। হ্যাঁ, এখান থেকে 2.5 কিলোমিটার। আমার নাম হলো আয়ান সরফরাজ আহমেদ, আমার বাড়ি বাহারাল। আর ঘটনা হলো যে অনেকে তো বলছে যে পলাশী যুদ্ধের আগে হয়তো 3 বছর আগে বা অনেক ঐতিহাসিকবিদের কথা অনুযায়ী যে হয়তো দানশাহ বাবা মারা গেছেন। তো এটা একেবারে ফেলে দেওয়ার কথাও নয়, মারাও যেতে পারেন। এবং তারপরে হয়তো তার আগে, ওনার মারা যাওয়ার আগে হয়তো সিরাজউদ্দৌলা বহুবার এখানে এসছেন, এবং পলাশী যুদ্ধে হেরে যাওয়ার পর হয়তো এই পথটাই উনি হয়তো বেছেছেন, যেহেতু ওটা জানা পথ ছিল। আমরা যে কবরটা দেখলাম ওটা দানশাহ বাবারই কবর। ওটা দানশাহ বাবারই কবর ওটা। হ্যাঁ, ওটা দানশাহ বাবারই কবর। অনেক ইতিহাসবিদদের কথা অনুযায়ী এখানে একটু মতানৈক্য, একটু মতভেদ আছে। কেউ বলছে উনার খুব ঘনিষ্ঠ কেউ ছিলেন যে উনার কবর, কেউ বলছেন যে উনার কবর এখানে না ওপার বাংলায় চলে গেছিলেন। ওই মুর্শিদাবাদে একটা কবরকে দেখিয়ে বলা হয় দানশাহ ফকিরের কবর, সেই কারণে অনেকের মনে এই সন্দেহটা আছে। হ্যাঁ না, ওটা হ্যাঁ এটা। আর সত্যি কথা বলতে মানে মুর্শিদাবাদে কবরটা বিকৃত কবর। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফকির শব্দটার তো অর্থ হলো ফকির মানে ঈশ্বরের খুব কাছের লোক, মানে পৌঁছানো লোক, যে ঈশ্বরের যে খুব কাছের লোক। তো ফকির শব্দটা, উনি দানশাহ ফকির ছিলেন, কিন্তু আমাদের এখন চলতি ভাষায় ফকির শব্দটার অর্থ আমরা এটা বিকৃত হয়ে গেছে। ফকির মানে যে ভিক্ষে করে বেড়ায়, ঠিক আছে? তো আমরা সেই অর্থে আমরা আর দানশাহ ফকির এখানে বলে না, উনাকে বাবাই বলা হয়। হ্যাঁ, যেহেতু এই যে শব্দের একটা মানে হয়ে গেছে, ফকির কথার অর্থ অনেকে ভাবছেন যে তাহলে উনি ভিক্ষুক ছিলেন, চেয়ে বেড়াতেন। না, উনি ফকির ছিলেন, উনি পৌঁছানো লোক ছিলেন, উনি ঈশ্বরের খুব কাছের লোক ছিলেন, উনি মানে ধর্মীয়ভাবে একটা আলাদা স্তরের লোক ছিলেন, তাই ওনাকে ফকির বলা হতো। আগের যারা ওই রকম লোক ছিল তাদেরকে ফকির বলতেন। হ্যাঁ, কিছুই নেই, কিন্তু খুব মানে সজ্জন ব্যক্তি। হ্যাঁ, ব্যক্তি। কিন্তু বিষয় একটাই হচ্ছে এখানে যে নির্দিষ্ট সময়কালটা যে কবে নির্মাণ হলো বা কবে তৈরি হলো, এটা আমরা কেউ ওখানে লিখিতভাবে নেই। না, লিখিতভাবে নেই, আমরা কেউ এটা বলতেও পারছি না। তবে ওই যে বলুন যে আমাদের জন্য এই যে দানশাহ বাবার সমাধিটা বা আজকে যে জায়গাতে আপনি এসছেন, এই জায়গা যে এখনো এখানকার মানুষরা বা আমরা সবাই যে ভালো করে যে রেখেছি, কারণটা কি আমাদের কাছে ওটা একটা সম্পদের মতন। যে দানশাহ বাবার সমাধি হোক বা আজকে যে জায়গাতে আমরা আছি দাঁড়িয়ে, এই দুই জায়গায় সম্পদের মতন। তাই আমরা না জেনেও যে কবে নির্মাণ হয়েছে জানি না, কিন্তু তাকে যত্ন করে এখনো রাখা হয়েছে, সংরক্ষিত রাখা হয়েছে। আগে ওখানে সেরকম মাঝার ছিল না। হ্যাঁ, আগে ছিল একটা বড় গাছ ছিল, একটা পাথর ছিল, আর একটা কবর ছিল। যত বেশি এটাকে নিয়ে গবেষণা করা হয়েছে, যত বেশি এটাকে ঘাঁটা হয়েছে, তত বেশি মানুষ জেনেছে যে এটাই এখানেই দানশাহর
খবর এটাই দানসার শেষে পুরনো লোকের কথা শুনতে 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 আসতে তখন ওটাকে ডেভেলপ করা হয়েছে বিভিন্ন সরকারি ফান্ডে টাকা মানে যেখান থেকে আপনারা আসলেন আর কি মাজারটা, এখানকার স্থানীয় মানুষরা যা দান করে যা অর্থ দেয় তাতেই কিন্তু সেই মাজারটা চলছে। তার রক্ষণাবেক্ষণ সমস্ত মানে সরকারিভাবে যে কিছু আসছে সেটা আমরা বলতে পারবো না, যা দিচ্ছে এই স্থানীয় মানুষদের দানে, যে এখানে দেখুন বাইরে যে দান বাক্স রয়েছে, মানে যারা দান করছে ওই দানের অর্থেই সেই জায়গাটা, হ্যাঁ, সমস্ত কাজ রক্ষণাবেক্ষণ সংরক্ষিত সব কিছু সেইভাবে হচ্ছে। মানে মানুষদের এরা রয়েছে, মানে গ্রামীণ মানুষরা নিজেদের একটা মূল্যবান সম্পদ হিসেবে এই দুই জায়গাটা সংরক্ষিত করে রেখেছে। স্থানীয় মানুষদের কাছ থেকেই জানতে পারলাম কাছেই রয়েছে একটি জায়গা যার নাম সুবামারি। অপভ্রংশ হয়ে সেই স্থানের নাম হয়েছে বর্তমানে শুয়োরমারি। সেখানেই নাকি ধরা পড়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কাল বিলম্ব না করে আমরা রওনা দিলাম সেখানে, যেখানে ধরা পড়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। এই চারিদিকে যে সবুজ মানে মাঠ দেখছেন, এটা কিন্তু মাঠ না, এটা হলো একটা নদী। কোন নদী? ফুলার নদী। যে ফুলার নদীতে নবাব সিরাজউদ্দৌলা তার নৌকো নিয়ে ফুলার থেকে যে রাজমহলের যে গঙ্গা, সেই গঙ্গায় উনি তার নৌকো নিয়ে যেতে চেয়েছিলেন। দূরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফুলার নদীর একটা জলধারা, আর এটা কিন্তু অনেকটা যেমন পদ্মা নদীর যেমন অনেক চর আছে, ফুলার নদীর চর এটা। এই ফুলার নদী মিশেছে রাজমহলের গঙ্গার সাথে। আর ফুলার নদীর সঙ্গে যে নদীপথে নবাব সিরাজউদ্দৌলা আসছিলেন, কালিন্দী নদী, সেই কালিন্দী নদী মিশছে, তার মোহনা হচ্ছে নাজিরপুরে। কিন্তু যেটা বক্তব্য এখানকার মানুষদের সেটা হচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে কাহালা। এই কাহালাতেই নবাব সিরাজউদ্দৌলা তার সপরিবারে ধরা পড়ে যান। তিনি একটু আগে আপনাদের দানসা ফকিরের কবর দেখালাম, বা এখানকার মানুষের ভাষায় হচ্ছে দানসা বাবার মাজার, এবং তার যে আস্তানা যেখানে তিনি থাকতেন সেখানে তিনি খাদ্যের সন্ধানে যান। সপরিবারে তিনি এই এলাকা দিয়ে যাওয়ার পথে ঠিক এই জায়গাতে, আমার হাতের যে জায়গাটা দেখছেন, এই জায়গাতে ধরা পড়ে যান নবাব সিরাজউদ্দৌলা। বিশেষ করে আমরা যেটা জানতে পেরেছি, এটা হচ্ছে কাহালা অঞ্চলের মধ্যে পড়ে। এলাকাটার নাম অ্যাকচুয়ালি ছিল সুবেমারা, কিন্তু অনেকে নামটা বিকৃত করতে করতে সময়ের সাপেক্ষে এটা শুয়োরমারাও হয়ে গেছে। এই নদীটাই আস্তে আস্তে সরতে সরতে ওখানে চলে গেছে। এটাই হচ্ছে ফুলহর নদী। এখান থেকে আর একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা ওই কালিন্দী নদীর যে মোহনাটা, কালিন্দী নদীর স্টার্ট যেখান থেকে হবে নাজিরপুরের মোহনা, হ্যাঁ, ওখান থেকে আমরা দেখতে পাবো যে ওই নদীটা কেটে নূরপুর ব্যারেজ হয়ে বেরিয়ে গেছে, একেবারে মহানন্দা পর্যন্ত পৌঁছে গেছে। তো আমরা যেটা খবরে জেনেছি বা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে জেনেছি যে সিরাজউদ্দৌলা নবাব এখানেই ধরা পড়েছিল। দানসা ফকির বা দানসা বাবার মানে মাজার ওখান থেকে আসার পথে এই জায়গাতে তিনি ধরা পড়ে যান সপরিবারে। এখানে মানে কোনো না কোনো তো ডিসক্রিপেন্সি ছিল, ওদের কমিউনিকেশন গ্যাপ হয়েছে, বা কেউ খবর দিয়েছে, বা এখানে মীর কাসিমের এরিয়া, এটা যেহেতু তাদের গুপ্তচর। এই নদীর ওপারটাই রাজমহল পড়ে যাচ্ছে। এই নদীর ওপারটা না, এই নদী থেকে আমরা যাব ফুলহর হয়ে গঙ্গা। আচ্ছা, ফুলহর কিন্তু আবার গঙ্গার সাথে মিশে যাচ্ছে। এবার যেই গঙ্গাতে উঠবো, গঙ্গা পার করলে কিন্তু রাজমহল পড়ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা ফুলহর থেকে আগে কালিন্দী নদী থেকে নামতাম ফুলহরে, এবং ফুলহর থেকে গিয়ে আবার গঙ্গায়, গঙ্গা থেকে গঙ্গা পার করলে রাজমহল। তারপরে নবাবের নৌকো কালিন্দীতে আটকে যাওয়ার পর নবাব এখানে দানসা ফকিরের কাছে এসেছিলেন। এখান থেকে তিনি খাদ্য সংগ্রহ করে উনি ফেরার পথে, তারপরে এই পথে এই জায়গাতেই উনি ধরাটা পড়ে যান। এই সব তথ্যগুলো আমাদের ইতিহাসবিদগুলো যেভাবে ব্যাখ্যা করেছেন, এবার এটাই লোকেশন, এটাই হচ্ছে সেই এলাকা, এটাই তখন নির্জন এলাকা ছিল, এটাই তখন, এখন চারিদিকে জনবসতি, তখন কিছুই ছিল না, তখন কিছুই ছিল না। এখানকার আপনি জনসাধারণকে জিজ্ঞেস করবেন, পুরনো লোকে যারা আছে তাদের মুখে কথাগুলো যেভাবে বিবর্তন হতে হতে এসছে, সেই কথাগুলো কিছু না কিছু আপনি তার মিল পাবেন বিগত দিনে খুঁজে। তো আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটাকে ওই সুবেমারা হিসাবে পরিচিত আমরা। কিন্তু এলাকার মানুষ জানেন সিরাজউদ্দৌলা এই জায়গাতেই ধরাটা পড়েছিল। এলাকার মানুষ কিন্তু বংশ পরম্পরায় সেইভাবেই তারা জেনে আসছেন। আর ওনারা তো আর বেসিক্যালি ইতিহাস চর্চার উপর দিয়ে জানেননি না, তারা বংশ পরম্পরায় জানেন, ওরা জেনেছেন লোক মুখে, দাদুর মুখে, আরো দাদুর মুখে শুনে শুনতে পুরনো লোক বলতো। এবার এটা অনেক ক্ষেত্রে বিকৃত হয়েছে, এতে আবার ধার্মিক মেরুকরণের ফলে যে যেরকম পেরেছে সেরকম ব্যাখ্যা দিয়েছে।
কেউ আবার এটাকে অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করার মানে ধর্মের পাশে পাশে নিয়ে যাওয়ার কথাও ভেবেছে। তো বিভিন্ন ধরনের মতবাদ বিভিন্ন রকমভাবে এখানে বড় হয়েছে আস্তে আস্তে। এবার যারা সত্যের সন্ধানে ঘুরে বেড়ায় তারা ঠিক জিনিসটা খুঁজে পেয়ে যাবে যে কি হয়েছে, কোথায় হয়েছে। যেমন আপনি এসছেন, আপনি এত দূর থেকে এসছেন, এসে এই যে একটা সঠিক বার্তা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করার পরেও অক্ষয়বাবু আপনার সাথে সঙ্গ দিচ্ছেন এবং এই ভূমিকা উনি নিতে পেরেছেন যেহেতু উনি মানিকচকে থেকেছিলেন। উনি সত্যের সন্ধান করেন এবং ঠিক একই তাই সন্ধান করেন এবং সেই সন্ধানে উনিও আজও ইতিহাসের সত্য বাংলার একটা কোনো ইতিহাসকে তুলে ধরার জন্য সাক্ষী হিসাবে আমাদের সাথে রয়েছেন। আর আপনি এই মহৎ উদ্দেশ্যে এখানে এসেছেন, আসল উদ্দেশ্যটাকে সফল করার জন্য, আসল সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই তথ্যচিত্র আমি আশা করব যাতে মানুষের কাছে সঠিকভাবে উপস্থাপন করা হোক, যাতে মানুষ আরও বেশি জানতে পারে। আপনার পরিচয়টা একটু। আমার নাম হচ্ছে ইমরান হাসান, আমি একজন সমাজকর্মী, মানুষের সাথেই থাকি। ইমরানবাবু এবার আমাদের সাথে করে নিয়ে চললেন সেই জায়গায়, সেই কালিন্দী নদীর ধারে যেখানে নবাব সিরাজউদ্দৌলার নৌকা আটকে গিয়েছিল এবং বাধ্য হয়েছিলেন নেমে পড়তে। তো আমরা যেটা জানি শিওর যে ওনারা যেটা দিয়ে এসছেন সেটা নূরপুর ব্যারেজের যে পথ এটা দিয়ে পার হয়েছেন। ঠিক পার হয়ে এই যে টার্ন রয়েছে, এটা গতিপথগুলো চেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে। এই গতিপথগুলো বিভিন্ন কারণে চেঞ্জ হয়েছে। এবার এই গতিপথের সাথে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখানে এই জায়গাটাতে আসলে, এই জায়গাটাতে আসলে এখানে হচ্ছে এই এলাকাতে হচ্ছে আমরা আপনি বলতে পারেন যে এখানে যে কোনো জায়গায় হোল্ড করেছে, হোল্ড করে নির্জন এলাকা থেকে উঠে গিয়ে দামসা ফকিরের সেই জায়গাটা খুঁজেছে। এইখানে যে নদী খাতটা আপনারা দেখছেন এটা হলো কালিন্দী নদীরই একটা নদী পথ। তো একসময় কালিন্দী নদী এই দিক দিয়ে বেরিয়ে যেত, তো এখানে এখন বাঁধ তৈরি হয়ে গেছে। এই বাঁধ পার করেই কিন্তু কালিন্দী নদীর আরেকটা অংশ চলে গেছে সোজা এই দিক দিয়ে। তো আর এই জায়গা থেকে কিন্তু দানসা ফকিরের যে আস্তানা সেটা কিন্তু খুব কাছে। সময় যত পেরোচ্ছে ততই যেন কৌতূহল আরও বেড়ে চলেছে। আমরা এবার এগিয়ে চললাম নাজিরপুর মোহনার কাছে, যেখানে কালিন্দী নদীর জল শুকিয়ে গিয়েছিল সেই সময়ে। নবাব সিরাজউদ্দৌলা যেখানে অতিক্রম করে আর পৌঁছাতে পারেননি ফুলার নদীতে। ফুলার নদী যদি উনি পেরিয়ে যেতেন তাহলে হয়তো রাজমহলের মূল গঙ্গায় তিনি পৌঁছে যেতেন। আমরা এগিয়ে চললাম ধুলো রাস্তা বাঁধের উপর দিয়ে সেই নাজিরপুর মোহনার কাছে। অবশেষে সমস্ত কৌতূহল যেন শেষ হতে চলেছে। আমরা প্রায় চলে এসেছি সেই জায়গায় যেখানে নবাব সিরাজউদ্দৌলার নৌকো আটকে গিয়েছিল, বাধ্য হয়েছিলেন নবাব নেমে পড়তে। এটাই কালিন্দী নদী না? এই যে আপনারা দেখছেন এই সরগাছের ঝোপের আড়ালে কালিন্দী নদী, সরু নদী, লম্বায় বিরাট এই নদী কিন্তু খুব সরু। এই নদীর গভীরতা আছে কোনো, যে কারণে জলটা আছে কিন্তু নদী সরু। যে পথ দিয়ে নবাব সিরাজউদ্দৌলার নৌকো মুর্শিদাবাদের ভগবানগোলা থেকে মহানন্দা নদী হয়ে কালিন্দী নদীতে এসে মিশেছিল, ওটা ফুলার, এটা কালিন্দী। আর মহানন্দা তাহলে কোন দিকে আছে? মহানন্দা এইদিকে, আচ্ছা এইটা এইদিকে মহানন্দা পাবে। এই যে কালিন্দী নদী, এখন বর্ষার সময় জল আছে কিন্তু অন্য সময় কিন্তু এই কালিন্দী নদীতে জল থাকে, অন্য সময় থাকে কম থাকে, তখন জল কম থাকে। এখন তো এই যে পরিমাণ জল দেখতে পাচ্ছি তাও তো ছোট নদী, সামান্য একটুখানি। হ্যাঁ, তো গভীরতা আছে জলের? হালকা। আপনারা মানে হেঁটে পারাতে পারেন না সাঁতার দিতে হয়? সাঁতার দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দেখছেন কালিন্দী, আর এই দিকে নদীটা চলে গেছিলো সোজা, আমার আঙ্গুল যেদিকে যাচ্ছে ওইদিকে হচ্ছে মহানন্দা। মহানন্দা নদী দিয়ে নবাব সিরাজউদ্দৌলা এই দিকে আসছিলেন। এখান থেকে কালিন্দী হয়ে সামনে রয়েছে ফুলহার। তো সেই ফুলহার নদীতে গিয়ে উনি রাজমহলের গঙ্গায় মেশার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখনও যেমন দেখছেন নদীতে চর, এইখানে এসে জল কিন্তু নবাব সিরাজউদ্দৌলার জল শুকিয়ে যায় এবং বাধ্য হন এখান থেকে নেমে পড়তে।
এইখান থেকে নদীটা যে বেঁকে চলে যাচ্ছে ফুলার নদীতে যে কানেকশান, সেই জায়গাটার নাম হচ্ছে নাজিরপুর। একসময় নাজিরপুরের মোহনা সেখানের সঙ্গে কানেকশান ছিল, কিন্তু সিরাজের নৌকো, নবাব সিরাজউদ্দৌলার নৌকো কিন্তু আর যেতে পারে না, আটকে যায় এবং বাধ্য হয়ে সিরাজউদ্দৌলার নৌকো নদীতে রেখেই উনি কিন্তু নেমে যান এবং খাবারের সন্ধানে 3 দিন 3 রাত্রি না খেয়ে নৌকোপথে তিনি এসেছিলেন। খাবারের সন্ধানে এখান থেকেই তিনি চলে যান। সিরাজউদ্দৌলা তাহলে এই জায়গাতে এসেই আটকে গেছিলেন ওনার নৌকো? এখানে আটকে যায় এবং আচ্ছা। বদ্ধ হয়ে সে রাস্তায় পায়ে হেঁটেই কিছু দূর গেছিলেন এই যে বারহলে মাজারে, হ্যাঁ ওখানে ওই আমাদের দানসাহ বাবার মাজারে গেছিলেন। ডান্সার বাবার ওখানে গেছিলেন, নৌকোটাকে এখানে রেখে দিয়ে উনি বেরিয়ে যান। যান ওখানে তো আচ্ছা, তাহলে এটাই এন্ড পয়েন্ট দেখাচ্ছে গুগলে এটাই এন্ড পয়েন্ট, এরপর আর নেই মানে স্টার্টিং এখনো কি কানেকশন আছে? এই তো কানেকশন না মানে এটা কি এখন ফুলহারে গিয়ে এখন এই মুহূর্তে কানেকশন আছে? নদী জলই এটা জলটা ঢুকছে ফুলহার থেকে, কিন্তু গ্রীষ্মকালে কানেকশন থাকে? গ্রীষ্মকালে শুকিয়ে যায়, শুকিয়ে যায়। শুকিয়ে যায়। আমরা গ্রীষ্মকালে নিচ দিয়ে পারাপার করতে পারি। তাহলে আমরা বলতে পারি সিরাজউদ্দৌলার নৌকা এখানে এসেই আটকে গেছিল। ইতিহাসের পাতায় যে জায়গাটাকে ধরা হচ্ছে মোহনায় আটকেছিল। না, মোহনার কিছু আগে আটকে গেছিল, মোহনার কিছু আগে, তার মানে এখানেই আটকে ছিল। আপনি মনে করতে পারেন এখানেও হ্যাঁ, এখানে বাঁকও আছে একটা তার সাথে। এখান থেকে সোজা কিন্তু আপনি একদম সোজা রাস্তায় দানসা বাবার আশ্রমটা পাচ্ছি। তানসা ফকিরের যে একবারে আস্তানা, সঠিক। এবং সেই আস্তানার মাত্র 800 মিটার দূরে গিয়ে ঠেকবে এই নদীটা। একটা বিষয় পরিষ্কার, এই যে নদী, তার চর এখানে শেষ হয়ে যায়, মানে সেই সময় চর পড়ে যায়, আর মোহনা পর্যন্ত দূরে যে নদী আমাদের ফুলার নদী, সেখানে মিশতে পারে না নবাব সিরাজউদ্দৌলার নৌকো, এবং এখানেই বাধ্য হন সিরাজউদ্দৌলা নেমে পড়তে, এবং এখান থেকেই সোজা হাঁটা পথে উনি চলে যান দানসা বাবার আশ্রম বা দানসা ফকিরের আশ্রমে। সেখানে তার যে আস্তানা, সেখানে তিনি খাদ্য সংগ্রহের জন্য যান, এবং স্থানীয় কেউ না কেউ তাকে ধরিয়ে দিয়েছিলেন। দানসা ফকির ধরিয়েছিলেন কিনা সেটা বিতর্কের বিষয়। শেষ পরিণতি হয় এখানেই, নবাব সিরাজউদ্দৌলা ধরা পড়ে যান এখানে। ঠিক ধরা পড়েন না, তার নবাব সিরাজউদ্দৌলার নৌকো আটকে যায় এখানে। আর যেখানে ধরা পড়েছিলেন কাহালা নামক জায়গাটা আপনাদের একটু আগে দেখালাম। আর কী আর করা যাবে, ইতিহাসের পরিবর্তন এভাবেই, এখানেই পরিণতি হয়। তারপর তো মুর্শিদাবাদে ফিরে যায়, 2রা জুলাই রাতে তাকে হত্যা করা হয়। এভাবেই শেষ হয়ে যায় বা বদলে যায় বাংলার ইতিহাস। মুর্শিদাবাদের সঙ্গে যে বাহারালের একটা যোগ, যেটা মালদা ডিস্ট্রিক্টের একটা যোগ আছে, এই লিঙ্কটা কিন্তু নেই, আমি পাইনি। নেই, মানে বিশেষ নেই, করে হ্যাঁ। মানে মুর্শিদাবাদের সবথেকে চর্চিত নবাব হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। হ্যাঁ, অবশ্যই অথচ অবশ্যই তার জীবনের শেষ অংশটা, যেখান থেকে যেটা যার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল, তার সঙ্গে জুড়ে আছে বারহাল। হ্যাঁ, কারণ ওইটার সময় যদি না হতো তাহলে হয়তো উনি পালিয়ে যেতেন। এবং সবথেকে বড় কথা, ইতিহাস যেটা বলে যে তাহলে আমাদের দেশ আর ইংরেজের অধীনে যেত না, কারণ তখনও পর্যন্ত ওদের যে এটা ছিল, শাসন ব্যবস্থা ছিল, সেটা কোম্পানির আন্ডারে ছিল। কিন্তু এর মধ্যে তাহলে মানে সৈন্য সংগ্রহ করে উনি ফার্দার একটা আবার আক্রমণ করতে পারতেন। পরিকল্পনা ছিল হ্যাঁ, যে উনি যেভাবে এগিয়েছিলেন, মানে উনি যে উদ্দেশ্য নিয়ে, যে উনি যদি প্রাণ বাঁচাতে চেষ্টা করতেন তাহলে কিন্তু স্রোতের দিকেই উনি চলে যেতেন, কিন্তু উনি স্রোতের বিপরীতে উনি এসেছিলেন এবং যোগাযোগও করেছিলেন রাজমহলের সঙ্গে। উনি ওনার যে বন্ধু ছিল মাসিয়ে জাঁল, ফরাসি একজন যিনি ছিলেন ওনার বন্ধু সম, তার সঙ্গে যোগাযোগও করেছিলেন, এবং তিনি তার সৈন্য নিয়ে আমাদের তেলিয়াগড়ি পর্যন্ত এগিয়ে এসেছিলেন, এবং সেখান থেকে খবর পান সিরাজউদ্দৌলা ধরা পড়ে গেছেন আরো অনেকটা, যার ফলে আর তিনি ওখান থেকেই তিনি সৈন্য নিয়ে ফিরে যান। নইলে সিরাজউদ্দৌলা তাকে সাহায্য নিয়ে উনি মুর্শিদাবাদে ফিরে গিয়ে আবার হয়তো ইংরেজদের বিরুদ্ধে লড়াই পরিকল্পনা ছিল, যে কারণে স্রোতের বিপরীতে উনি এতটা লড়াই করে উনি এতটা পথ উনি এসেছিলেন। আর মূল গঙ্গা দিয়ে উনি আসেননি একটাই কারণ, যে ওখানে ধরা পড়ে যাওয়ার ভয়, যে কারণে উনি মহানন্দা হয়ে কালিন্দী হয়ে উনি রাজমহল পৌঁছানোর চেষ্টা করেছিলেন। আপনারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটাকে আরও বেশি গবেষণার মধ্যে যদি আনা যায়, এবং ভবিষ্যৎ ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে সত্যটা উদ্ঘাটন করা হোক। বিভিন্ন যদি তথ্য নির্ভর যুক্তিযুক্ত
ব্যাখ্যা পর্যালোচনার মধ্য দিয়ে যদি করা যায় তা আসল সত্যটা বেরিয়ে আসবে। এবং এটা অত্যন্ত, আমি মনে করি এটা অত্যন্ত জরুরি সত্যটা উদ্ঘাটন করা। আপনারা যে এটা করছেন খুব ভালো লাগলো। আপনারা দীর্ঘ পথ অতিক্রম করে এসছেন, একটা ডিস্ট্রিক্ট, একটা জেলা থেকে এসছেন, জেলা সদর থেকে এসছেন। আমরা আপনাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস যে সত্যটা উদ্ঘাটন হবে এবং আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সত্যটা জানতে সহযোগিতা করবেন।